দর্শক, প্রতিবেদনটি দেখলাম। গেল এক বছরে আর্থিক খাতের নানা সংস্কারে কতটা ভূমিকা রাখলেন প্রবাসীরা আর গুরুত্ব পেলেন কতটা। এবার এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ডক্টর জালাল উদ্দিন শিকদার। স্যার, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। শুরুতেই আপনার কাছ থেকে জেনে নিতে চাই, দেশের অর্থনীতিতে প্রবাসীরা কতটুকু ভূমিকা রাখছে এবং আমরা তাদের সঠিক মূল্যায়ন করতে পারছি কিনা। খুবই একটা এই সময় একটা খুবই একটা গুরুত্বপূর্ণ আপনি প্রশ্নটা করেছেন যে অবশ্যই যে পোস্ট রেগুলেশনের পরবর্তীতে যদি আমরা অর্থনৈতিক অবস্থার দিকে তাকাই তাহলে দেখবো কিন্তু এই রেমিটেন্স কিন্তু আমাদের যে প্রাথমিক যে অর্থনৈতিক ধাক্কাটা যেটা লেগেছিল সেটা কিন্তু রিকভার করে দিয়েছে। আপনি যদি একটা হিসাব নেন, গত অর্থ বছরে যেখানে প্রায় 22 বিলিয়নের অল্প কিছু রেমিটেন্স এসেছিল, এইবার কিন্তু অলরেডি প্রায় $30 বিলিয়ন কিন্তু কাছাকাছি পর্যায়ে চলে আসছে। তার মানে আমরা গত অর্থ বছরের থেকে প্রায় 25 থেকে 27% কিন্তু বেশি পাচ্ছি। আরেকটা ডাইনামিক্স আমরা দেখতে পাচ্ছি যে আগে সাধারণত আমাদের হয় সৌদি আরব নাহলে আপনার ইউএসএ থেকে আপনার রেমিটেন্সটা বেশি আসতো, কিন্তু এবার দেখলাম যে মোর একটি স্টেবল মার্কেট যেটা দুবাই মানে ইউএই মার্কেট, সেখান থেকে এবার কিন্তু রেমিটেন্সের পরিমাণটা কিন্তু বাড়ছে। আমরা যদি দুবাই মার্কেটটা যদি খেয়াল করি তাহলে কিন্তু দেখবো যে এটা কিন্তু মাছ মোর সেমি স্কিল ওয়ার্কারের কিন্তু একটা মার্কেট। কাজে এটার একটা ইন্ডিকেশন করে যে যদিও এই দুবাই মার্কেটকে আমরা ঠিক মতো ধরতে পারি নাই, তবু যারা গিয়েছে রিসেন্টলি বোঝা যাচ্ছে যে তারা একটা সেমি স্কিল ওয়ার্কার কিন্তু গিয়েছে। এটা কিন্তু একটা ভালো দিক। আমরা সবসময় বলছিলাম যে আমাদের স্কিল ওয়ার্কার পাঠাতে হবে, যদিও এই মধ্যে আনস্কিল ওয়ার্কারের সংখ্যাটাই বেশি। তো সেইগুলোর দিকে আলোচনা করলে কিন্তু আমরা কিন্তু দেখি যে এই প্রবাসীরা কিন্তু রেমিটেন্স পাঠানোর মাধ্যমে বাংলাদেশের ইকোনমিতে কিন্তু এখনো কিন্তু একটা যথেষ্ট ভূমিকা রাখছে। এবং আপনি জেনে থাকবেন যে আমাদের জিডিপিতে কিন্তু প্রায় 7% কন্ট্রিবিউশন কিন্তু এই রেমিটেন্স, মাইগ্রেন্টে পাঠানো রেমিটেন্সের উপরে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই রেমিটেন্স যে মাইগ্রেন্ট ওয়ার্কাররা পাঠাচ্ছে সেই অনুযায়ী তাদের যে সার্ভিস গুলো দেবার কথা ছিল সেটা কিন্তু এখনো কিন্তু অনেক সীমাবদ্ধতা কিন্তু আমাদের রয়ে গেছে। সেই জায়গাটা অনেক ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে। দক্ষতার বিষয়টি থেকে আরেকটু জানতে চাই যে দক্ষতা বৃদ্ধির জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে এগুলোর চাহিদা কতটুকু বা বাজারমুখী কিনা। দেখেন, আমাদের ইন্টারন্যাশনাল লেবার মার্কেটের মেইন চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে আমরা দক্ষ কর্মী উৎপাদন করতে এখনো অন্যান্য দেশের থেকে পিছিয়ে আছি, তাই না? এখন কিন্তু আমরা যে টোটাল যে জনসংখ্যা যে আমাদের যায় প্রতি বছর প্রায় 10 লক্ষের মতো আমাদের বিদেশে যায়, তার 80% যায় আপনার মিডিল ইস্টে। এবং মিডিল ইস্টে মার্কেটটা কিন্তু আপনার আনস্কিল ওয়ার্কারের জন্য, রাইট? এবং মালয়েশিয়া তো আনস্কিল ওয়ার্কারের জন্য। কিন্তু এখন কিন্তু মিডল ইস্ট কান্ট্রিগুলো মানে জিসিসি কান্ট্রিগুলো তারা কিন্তু অটোমেশনের দিকে চলে যাচ্ছে, তারা কিন্তু ডিজিটালাইজেশনের দিকে চলে যাচ্ছে। এখন আপনি জানেন যে আপনার সৌদি আরবে আপনার ওয়ার্ল্ড কাপ হবে আগামীতে 2030-এর ভিতরে। তাহলে তখন এখন কিন্তু প্রচুর পরিমাণ স্কিল ওয়ার্কার কিন্তু প্রয়োজন হচ্ছে। সেই জায়গায় কিন্তু এই যে অটোমেশন জানা, মেশিনগুলো রান করা অথবা ডিজিটালাইজেশনের মাধ্যমে মার্কেটিং সিস্টেমটাকে রপ্ত করা, এইটা কিন্তু আমরা এখনো পিছিয়ে আছি। তবে একটা জিনিস আমরা একটু মনে রাখতে চাই যে আনস্কিল ওয়ার্কারের ডিমান্ড কিন্তু কখনো কমবে না, কিন্তু আনস্কিল ওয়ার্কারের যে প্রবলেমটা হচ্ছে সেখানে খুব এক্সপ্লয়েট থাকে এবং আপনার ঝুঁকি পরিমাণ বেশি থাকে। তাই স্কিল ওয়ার্কারের ভিতরে সেই জিনিসটা কম, সেখানে এই প্রবলেম হয় না। কিন্তু একইভাবে কিন্তু আমাদের কিন্তু স্কিল ওয়ার্কার কিন্তু আরেকটা চাহিদা অলরেডি আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু এটা আবার খুব বেশি বেড়েছে। সেটা হচ্ছে আপনার রোমানিয়াতে আপনার অনেক লোকের একটা সুযোগ হয়েছে, কিন্তু এগেন ওই যে মিডল ম্যানের কারণে এই মার্কেটটা আগেও হারিয়েছিলাম, এখনো আবার হারানোর সম্ভাবনা আছে। প্রবাসীদের উন্নয়নে রাজনৈতিক প্রতিশ্রুতি আদৌ কাজ করে কিনা, আপনাদের পর্যবেক্ষণ কি বলছে। দেখেন, আপনারা যদি রাজনৈতিক যে বড় দলগুলো যদি দেখেন, যেটা হচ্ছে বিএনপি যদি 31 দফা যদি দেখেন, জামায়াতে ইসলামী বোধ 41 দফা, এবং এনসিপির রিসেন্ট যে দফাটা আমরা দেখলাম, তারা যে এটা নির্বাচনী ইস্তেহার না, তাদের কমিটমেন্ট গুলো করেছে, এবং তিনটাতে আপনি দেখবেন যে মাইগ্রেন্ট ওয়ার্কার এবং তার কমিটি নিয়ে কোনো কথাই বলা নাই, তাই না? এখন যে দেশের অর্থনীতি টিকিয়ে রেখেছে আপনার প্রবাসীরা, এখন তাদের পক্ষ হয়ে যদি রাজনৈতিক দলগুলোর যদি কমিটমেন্ট না থাকে, এত যদি দৈন্যতা থাকে, তাহলে প্রবাসীদের আসলে কপালই খারাপ। বিজিএমই যেটা গার্মেন্টস সেক্টরে যেভাবে দেখেছিলাম যে তারা খুব শক্তিশালী একটা স্টেক হোল্ডার হিসাবে সরকারের পলিসি লেভেলে তারা যেমন অবস্থান, সেই গার্মেন্টসের দিকেও বেশি অর্থ টাকা পাঠানোর পরেও প্রবাসীরা এখনো খুব গরিব একটা অবস্থানে রয়েছে। কাজে রাজনৈতিক দলগুলোর আসলে আরো বড় ধরনের মানে ওরিয়েন্টেশন দরকার, অ্যাওয়ারনেস দরকার। তারা এই সেক্টরটাকে আসলে গুরুত্ব দিচ্ছে কিনা জানি না। তবে নেক্সটে যারা ইলেকশনে হবে, যারা আসবে, আমরা সেই দলগুলোর কাছে একটা কমিটমেন্ট
আশা করবো, অলরেডি আমরা এটা নিয়ে কাজ করছি, যে একজন যে পার্টি ক্ষমতায় আসবে তার সেকেন্ড যে মোস্ট পাওয়ারফুল পারসন তাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দিতে হবে। এই একটা ছাড়া আমি অন্য কোনো পথ দেখছি না যে এই সেক্টরটাকে আমার ন্যাশনাল পর্যায়ে একটা অ্যাটেনশন আসা। না হলে আমরা এই প্রবাসীদের প্রতি আমাদের আসলে অবিচারী করা হচ্ছে এবং করেই যাব। প্রবাসীদের সামাজিক স্বীকৃতির ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? একটা হচ্ছে যে ব্যক্তিগত উদ্যোগে কিন্তু আমাদের রেমিটেন্স যোদ্ধাদের এক ধরনের স্বর্ণপদক দেওয়া হয়, মানে যে ব্যক্তি যারা সবচেয়ে বেশি টাকা পাঠাচ্ছে এবং দেশের অর্থনীতিতে আপনার বিভিন্ন ধরনের ব্যবসা করার মাধ্যমে যারা সাকসেস হয়েছে, সেইটা আপনার ব্যক্তি মানে এনজিও অথবা ডিফারেন্ট স্টেক হোল্ডার ভিতরে দেওয়া যায়, দিচ্ছে। কিন্তু আপনার সেখানে সরকার তো পার্টিসিপেট করে একজন চিফ গেস্ট হিসাবে, কিন্তু সরকারের তরফ থেকে আপনার এই ধরনের রিকগনাইজেশন দেওয়াটা কিন্তু খুব জরুরি। সেইটাই এটা একটা মেকানিজম আমাদেরকে ডেভেলপ করতে হবে, কিন্তু আমরা চোখে ডেভেলপ দেওয়া না, আমাদের আসলে মূল ফোকাসটা থাকা উচিত। কারণ এইসব জায়গায় যাদেরকে পুরস্কারগুলো দেওয়া হয় বেশিরভাগ হচ্ছে ডায়াসপোরা, বাংলাদেশি ডায়াসপোরা, এরা হচ্ছে আপনার উন্নত দেশগুলোতে থাকে, কিন্তু আমাদেরকে টার্গেট করতে হবে যে 80% যেহেতু আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার আপনার মিডল ইস্টে যায় এবং তারা কম ইনকাম করে, তাদেরকে ওরিয়েন্টেশন মানে তাদেরকে টার্গেট করে আমাদের বিভিন্ন প্রোগ্রাম কিন্তু হাতে নেওয়া উচিত। সেই জায়গায় একটা রিকগনিশন হতে পারে যে আপনার বিভিন্ন ধরনের যে পদক দেওয়া হয়, পদকে একটা পদ তৈরি করা। দ্বিতীয় হতে পারে যে আপনার যে এই যে বিভিন্ন ধরনের বিজনেসের যে একটা হাব তৈরি হচ্ছে আপনার যেটা বলে ইপিজেটের টাইপের, সেখানে আপনার প্রবাসীদের জন্য প্লটের একটা নির্দিষ্ট বরাদ্দ দেওয়া। এই ছোট ছোট উদ্যোগের মাধ্যমে কিন্তু আমরা তাদের রিকগনিশনের অথবা উপরের দিকে নিয়ে আসতে পারি। ব্যাংকগুলো কি ধরনের ভূমিকা রাখছে, এগুলো যথেষ্ট কিনা? না, ব্যাংক তো তার তো মার্কেটিং কনটেক্সটে তার তো প্রথমেই সবসময় টার্গেট থাকে যে আপনার রেমিটেন্সটাকে কালেক্ট করা, তো সে তার জায়গায় কাজ করছে, কিন্তু যে জায়গাটা তার লিমিটেশন আছে, যে মাইগ্রেন্ট ওয়ার্কার সে যেন ঘরে বসে তার মোবাইলের মাধ্যমে সে যেন টাকাটা পাঠাতে পারে। অলরেডি একটা ব্যক্তি উদ্যোগে বোধহয় একটা চালু হয়েছে, সেটা অতটা এক্সপেন্ড করে নাই, যে মোবাইলের মাধ্যমে টাকাগুলো পাঠানো। এখন ব্যাংকে চেষ্টা করতে হবে তার যেসব দেশে মাইগ্রেন্ট ওয়ার্কার থাকে ওই দেশগুলোর ব্যাংকের সাথে আপনার যোগাযোগের মাধ্যমে যাতে আপনার এই যে ডিজিটাল যে মেথডের মাধ্যমে ওয়ালেটের মাধ্যমে সে যেন ঘরে বসে টাকা পাঠাতে পারে, এবং একইভাবে যারা হুন্ডিতে যারা রেট দেয় তার থেকে যেন বেশি অফার এবং অন্যান্য সার্ভিস প্রোভাইড। যেমন ইন্ডিয়াতে আপনার যারা রেমিটেন্স পাঠায় তাদেরকে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান কোম্পানিগুলো ওই দেশে গিয়ে তারা তাদেরকে বিভিন্ন গিফট দেয়। হ্যাঁ, তাদেরকে গিফট দেয়, তারপর অনেক সুযোগ সুবিধা দেয় এবং বাকি তো টাকা পাঠানোর সুযোগ ব্যবস্থা করে দেয়। যারা রেগুলারলি রেমিটেন্স পাঠায় অথবা এই মাসে পাঠাতে পারছে না, ব্যাংক তখন বলে যে ঠিক আছে তুমি আমার থেকে লোন নিয়ে টাকাটা পাঠাও, পরে তুমি পরিশোধ করে দিতে পারবা। এই ধরনের সার্ভিস ওরিয়েন্টেড গুলো যদি ব্যাংকগুলো উদ্যোগ নিতে পারে তাহলে সরকারও কিন্তু আগায় আসবে। সরকারের তো একটা লিমিটেশন আছে, তার সিকিউরিটি, অনলাইন সিকিউরিটি গুলো দেখতে হয়, কিন্তু ব্যক্তি উদ্যোগে যারা তারা তো অনেক অ্যাডভান্স টেকনোলজি ইউজ করে, তারা যদি উদ্যোগটা নিতে পারে তাহলে তোমার রেমিটেন্সের পরিমাণটা অনেক বৃদ্ধি পেতে পারে। আরো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাকে ধন্যবাদ। রেমিটেন্সের বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ডক্টর জালাল উদ্দিন শিকদার।